কনফিডেন্স। মিডিয়াতে আসার আগে আমি শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে ছিলাম, যে অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিল। মিডিয়াতে আসার পর আমি অনেক বেশি এক্সট্রোভার্ট হয়ে গিয়েছি, অনেক বেশি কথা বলতে হয়, নতুন নতুন মানুষ চিনি, আপনাদেরকে চিনছি, দর্শকদের ভালোবাসা পাচ্ছি। এটা নিজেকে ফিট করতে আমি এই মুহূর্তে প্রতিদিন জিমে যাওয়ার চেষ্টা করি, হয় না, বাট সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাটলিস্ট আমি চেষ্টা করি। বাসায় গ্রিন টি খাচ্ছি, এমনি অয়েলি ফুড আমি খুব একটা খাই না, ওগুলো এখন আরও বাদ দিয়ে দিয়েছি। অনেক বেশি সালাদ খাচ্ছি, আমার খুব ফেভারিট একটা সালাদ হচ্ছে ক্যাশনাট সালাদ, সারাদিন খাই। সো চেষ্টা করছি, দেখা যাক কী হয়। বিউটি কন্টেস্টে আসলে একটা রাউন্ডই থাকে যেখানে সুইমস্যুট পরতে হয় এবং সেটা খানিকটা বাধ্যতামূলক করা হয়ে থাকে, বাট তার মানে এই না যে সেটা না পড়লে কোনোভাবে আপনি সেখানে পার্টিসিপেট করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। তবে আপনি যদি না পড়েন তাহলে আপনার বিজয়ী হওয়ার চান্সেসটা কমে যায়। তবে সেই ক্ষেত্রে আপনি সুইমস্যুট অনেক ধরনের হয়, 1 পিস 2 পিস, কিছু ক্ষেত্রে আপনি ক্যাটস্যুটও পরতে পারেন। ক্যাটস্যুট হচ্ছে ফুল কভার্ড থাকে আর কি, আপনার শরীরে কোনো অংশ দেখা যায় না। আমি যেহেতু বাংলাদেশীয় একজন মুসলিম মেয়ে, আমার দেশে ধর্মপ্রাণ মানুষদের কথা মাথায় রেখে, আমার পরিবার সমাজের কথা মাথায় রেখে এবং নিজেকে আসলে কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে চাইছি সব কিছু মাথায় রেখে আমার ইন্টারন্যাশনাল যে অর্গানাইজার আছে তার সাথে আমি পূর্বেই কথা বলেছি যে আমরা যেহেতু মুসলিম প্রধান দেশ, আমাদের পক্ষে সুইমস্যুট পরা সম্ভব না স্টেজে, তো সেখানে যতটুকু কাভার্ড হয়ে আমার রেগুলার যে আউটফিটগুলো আমি পরি তেমন রেগুলার আউটফিট পরে আমি সুইমস্যুটে পার্টিসিপেট করবো। বাংলাদেশের হয়ে আমি একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছি। আমার প্রতিযোগিতার নাম হচ্ছে মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল। আমি বাংলাদেশের হয়ে যাচ্ছি, বাংলাদেশে আমি মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2026 হয়েছি। আমার এই আয়োজনটি হবে এপ্রিল মাসে থাইল্যান্ডে, আমি সেটা নিয়ে এখন প্রস্তুতি গ্রহণ করছি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাওয়ার বাড়তি চাপ তো ডেফিনেটলি আছে, কারণ আপনি নিজের দেশের মধ্যে একটা কাজ করছেন সেটা একরকম, আপনি বিদেশের মাটিতে যে একটা কাজ করছেন সেটা অন্যরকম। এই দেশে আমি যদি একটা ছোট্ট হোঁচট খাই, আমার দেশের মানুষেরাই তো, কেউ কিছু বলবে না। কিন্তু বিদেশের মাটিতে আমি যদি একটা ছোট্ট ভুল করি, আরও দেশের মানুষেরা দেখছে যে এই ভুলটা তমা করছে না, এই ভুলটা বাংলাদেশ করছে, সেখানে আমি আমার নাম নিয়ে যাচ্ছি না, আমি বাংলাদেশের নাম নিয়ে যাচ্ছি, তো অনেক বড় একটা চাপ। তবে একই সাথে চাপের পাশাপাশি আমি এটা বলবো যে আমাদের দেশীয় যে মানুষেরা সবসময় সহযোগিতা করে, যাদের প্রয়োজন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, তাদের সহযোগিতার জন্য আমি খানিকটা চাপমুক্ত হচ্ছি এখন। আমি যে বার্তাটা নিয়ে ইন্টারন্যাশনাল প্যাজেন্টে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের নারীরা অনেক শক্তিশালী, তারা সামর্থ্য অনুযায়ী কাজ করতে জানে এবং তারা দেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করতে জানে। তবে আমাদের দেশের এখনও অনেক আছে যারা কথা বলতে ভয় পায়, মানুষের সামনে আসতে ভয় পায়। আপনি যদি একটু গ্রামে যান, গ্রামে দেখবেন এরকম অনেক মানুষের আছে যাদের স্বপ্ন ছিল, কারোর হয়তো স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হওয়ার, কারোর হয়তো স্বপ্ন ছিল একজন বড় বিজনেস পার্সন হওয়ার, কারোর হয়তো স্বপ্ন ছিল পড়াশোনা করার। এরকম নানা স্বপ্ন অনেক নারীদের আছে যেগুলো চাপা পড়ে যায় কেবলমাত্র তারা কথা বলতে ভয় পায়। তাই আমি সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করি যে নারীরা চাইলে সব কিছু পারে, কথা বলার মাধ্যমে তারা চাইলে বিশ্ব জয় করতে পারে। প্রত্যেকটা বিউটি কন্টেস্টে ন্যাশনাল রাউন্ড বলে একটা রাউন্ড হয় যেখানে দেশকে রিপ্রেজেন্ট করতে হয়, এরকম ড্রেস পরতে হয়। তবে ন্যাশনাল কস্টিউম রাউন্ডে কোথাও লেখা থাকে না, যেমন আমরা বাঙালিরা শাড়ি পরি, ওখানে কোথাও লেখা থাকে না যে শাড়ি পরতে হবে, তবে দেশীয় কালচারের বেশ কিছু এলিমেন্টসকে পিক করে একটা ভিন্ন ডিজাইন তৈরি করতে হয়। তো ন্যাশনাল কস্টিউমের ক্ষেত্রেও বেশ কিছু জিনিস আমরা প্ল্যান করছি, আমার ডিজাইনার আরবি খান, উনি আর আমি মিলে বেশ কিছু জিনিস প্ল্যান করছি, বাট এই মুহূর্তে ন্যাশনাল কস্টিউমটা রিভিল করতে চাচ্ছি না, বাট অনেক মজাদার, সুন্দর, ভালো, বড় একটা ন্যাশনাল কস্টিউম হতে যাচ্ছে। একটা ট্রিকি কোয়েশ্চেন করে ফেলেছেন যে ন্যাশনাল কস্টিউমে কি মেসেজ থাকতে পারে, যদিও এটা রিভিল করা উচিত না, বাট একটা সংক্ষিপ্ত রিভিল দিতে পারি। এমন একটা ন্যাশনাল কস্টিউম আমি বিদেশের মাটিতে পড়ছি যে কস্টিউমটা দেখলে প্রত্যেকটা বাঙালি বলতে পারবে এটা বাংলাদেশের কস্টিউম। দেখুন, বিদেশের প্ল্যাটফর্মে চ্যাম্পিয়ন হয়ে আসার স্বপ্ন সবাই দেখে, আমিও, তবে রিয়ালিটি মেনে নিতে হবে যে চাইলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না, কারণ সেখানে বিভিন্ন ধরনের মানুষ আসবে যারা অনেক বেশি ট্যালেন্টেড হবে, যাদের আরও অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে, যারা মধ্যে বিদেশি বড় বড় প্যাজেন্টগুলোতে অনেকবার পার্টিসিপেট করেছে। যদি আমি চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি তাহলে আমি ডেফিনেটলি আমার যে বার্তাটা নিয়ে যাচ্ছি সেই বার্তা নিয়ে কাজ করব যে নারীরা কথা বলার মাধ্যমে বিশ্ব জয় করতে পারে, এবং সেখান থেকে যদি আমি মুকুট অর্জন করে নাও আসতে পারি তারপরেও আমি এই বিষয়টা নিয়ে কাজ করব, কেননা আমি সবসময় চেয়েছি মেয়েরা কথা বলুক, কথার মাধ্যমে বিশ্ব জয় করুক। দেখুন, উপস্থাপনা আমি তখনও করব, এখনও করছি, সামনেও করব, গততেও করেছি, মানে আমি হচ্ছে আমার পাস্টেও করেছি, ফিউচারেও করব, প্রেজেন্টেও করছি। তবে বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করা একটা স্বপ্ন,
এই স্বপ্নটা 2022 সালে প্রথম মিসেস বাংলাদেশ একটা কম্পিটিশন লঞ্চ করেছিল, সেখান থেকে হয়েছিল। সেখানে আমি গালা রাউন্ডে পার্টিসিপেট করতে পারিনি, আমার পরীক্ষা ছিল তাই। বাট আমি টপ 20 পর্যন্ত ছিলাম। 20 হওয়ার পরেও গালাতে না যাওয়ার জন্য আমি স্টেজটা অনেক মিস করেছি, যে হয়তো আমি স্টেজে উঠলে উইনার হতে পারতাম। সেখান থেকেই সে লালিত স্বপ্ন 2026 এসে আমার পুরো বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করার জন্য সবথেকে বড় যে জিনিসটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে বুদ্ধিমত্তা। আমরা অনেক সময় মনে করি আমি কালো, আমি খাটো, আমি মোটা, আমি দেখতে সুন্দর না, আমাকে দিয়ে কিছু হবে না। ব্যাপারটা এরকম না। আমি জানি আমার দেশের এমন অনেক মেয়ে আছে যারা দেখতে আমার চেয়েও অনেক সুন্দরী, যারা সব দেখতে পারফেক্ট। বাট সুন্দরী হলেই বিউটি প্যাজেন্টে আপনি যেতে পারবেন না, সুন্দরী হলেই আপনি উইনার হতে পারবেন না। আপনাকে আরও আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে ভাবতে হবে। আপনার কথা বলার ধরন, হাঁটার ধরন, তাকানোর ধরন, আপনার কমিউনিকেশনের ধরন, কোন আপনি কিভাবে আপনার নিজেকে রিপ্রেজেন্ট করছেন। বিউটি প্যাজেন্ট মানে হচ্ছে কিভাবে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন। আপনি কি কোনো বিয়ের দাওয়াতে একটা সাদা শাড়ি পরে যাচ্ছেন, নাকি আপনি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে একদম সুতি একটা কাপড় পরে আসছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার পার্সোনালিটি। সব কিছু মিলিয়ে আসলে বিউটি প্যাজেন্টকে এক কথায় যদি আপনারা বলতে চান সেটা হচ্ছে পার্সোনালিটি। তবে হ্যাঁ, নিজেকে তো পরিবর্তন করতে হচ্ছে। যেমন আগের চেয়ে খাওয়া দাওয়া কমিয়ে দিতে হচ্ছে, একটু ফিটনেসের প্রতি নজর রাখতে হচ্ছে, কতটুকু নিজেকে সোশ্যাল মিডিয়াতে রিপ্রেজেন্ট করবো সেই নিয়ে ভাবছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। বিউটি প্যাজেন্টে গেলে প্রচণ্ড অর্থের প্রয়োজন হয়। একদম নতুন আসা ইন্ডাস্ট্রির মেয়ে যদি ফ্যামিলি থেকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ পায় তবে বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করতে পারে, না হলে এটা খুবই টাফ। বিকজ আপনার হিউজ অ্যামাউন্ট আপনার বিউটি প্যাজেন্টে খরচ হয়। তবে এর চেয়েও বড় যে প্রবলেমটা আমি এখন ফেস করছি সেটা হচ্ছে ট্রানজ্যাকশনের নিয়ে। বাংলাদেশের বেশ কিছু বর্তমানে ক্রাইটেরিয়া তৈরি হয়েছে, আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আসলে পেমেন্ট করতে পারছেন না। আমি আমার রেজিস্ট্রেশন ফি দিতে অনেক অনেক হ্যাসেল নিয়েছি। আসলে বিদেশের মানুষেরা তো এটা বুঝতে পারছে না যে আমার দেশে এত টাকা, এতগুলো ডলার ট্রানজ্যাকশন করা আসলে কঠিন। বাট এগুলো ম্যানেজ করা হচ্ছে আপনার মেয়ে, যে কোনো কষ্ট ম্যানেজ করতে হচ্ছে আপনার। আচ্ছা, বিউটি প্যাজেন্টে স্পন্সর থাকে এটা সত্য। আমার ব্যাড লাক, আমি স্পন্সর পাইনি। যদি এই ভিডিওর মাধ্যমে স্পন্সর পেয়ে যাই তাহলে ডেফিনেটলি আপনাদেরকে বলবো। তবে ম্যাক্সিমাম বিউটি প্যাজেন্টগুলোই সেলফ ফান্ডেড হয়। আপনি যদি একটু দেখবেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম বিউটি প্যাজেন্টে কুইনরা সেলফ ফান্ডেড করে যায়। কারণ আসলে স্পন্সর কোম্পানি বিদেশের মাটিতে তার যদি প্রোডাক্ট থাকে তবে না সে স্পন্সর করবে। আর আমার মনে হয় স্পন্সরের সাথে ওই কমিউনিকেশনটা আমার এই মুহূর্তে করা হয়নি বা হচ্ছে না, সামহাও হচ্ছে না। আমি নিজেরটা নিজেই স্পন্সর করছি। আমি যে বিউটি কন্টেস্টে যাচ্ছি সেখানে বাংলাদেশ সহ বিশ্বের 40টি দেশের মানুষেরা আসবে এবং সবগুলো বড় বড় কান্ট্রি। সেখানে ফিলিপিন আছে, ইন্ডিয়া আছে, থাইল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, সেখানে জাপান আছে। সো অনেক বড় বড় কান্ট্রি প্রেসেন্টরা আছে। তো তাদের সাথে কমিউনিকেশন করাটা এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। বিকজ আপনি যদি কম্পিটিশনে যে চুপচাপ থাকেন, কারোর সাথে না মিশেন, তাহলে আপনি কখনো একজন যোগ্য কুইন বলে বিবেচিত হবেন না। এবং আমি আমার দেশ থেকে সবার জন্য ছোট ছোট গিফটস নিয়ে যাব। গিফটস নিয়ে আমার অনেক প্ল্যান আছে, আমি অনেক প্ল্যান করছি। আমার ইচ্ছা হচ্ছে বাংলাদেশে শাড়ি আমি বিদেশিদের পরাতে চাই, সবাইকে আমি শাড়ি পরাতে চাই। আমি জানি না আমি সেটা পারবো কিনা, বাট আমার স্বপ্ন আমি সেই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে থাকা প্রত্যেকটা কন্টেস্টেন্টকে বাংলাদেশীয় শাড়ি পরাতে চাই। আমি দেখতে চাই যে বাংলাদেশ ব্যতীত বিশ্বের বড় বড় দেশে মেয়েদের শাড়ি পরলে কেমন লাগে। বিদেশের মাটিতে যাওয়ার পরে অন্যান্য দেশের ক্যান্ডিডেটদের বাংলাদেশে দাওয়াত দেওয়ার তো ডেফিনেটলি ইচ্ছা আছে। তবে সেটা হয়তো ভিন্নভাবে, হয়তো অন্য কোনোভাবে, যেটা আমি এখন ডিল করতে পারছি না বা চাচ্ছি না। বা ডেফিনেটলি আরও বড় কিছু হবে। যে কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে, কম্পিটিশনগুলোতে যে কোনো একটি দেশ থেকে একজন কম্পিটিটরই যেতে পারে। আমার দেশ থেকে আমি যাচ্ছি এবং আমাকে আমার দেশ থেকে সাপোর্ট করার জন্য অনেক মানুষেরা আমাকে আগে থেকে সাপোর্ট করছেন। আসলে দেখুন, বিদেশে চাইলেই আমি তো যাকে মানে কাউকে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আমি তো চাই আমার মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে যাক, আমার ডিজাইনার আমার সঙ্গে যাক, আমার গ্রুমার আমার সঙ্গে যাক। আমি তো চাই সবাই আমার সঙ্গে যাক, আমার ফ্রেন্ডস যাক, যারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি হাঁটলেও তারা আমাকে চিয়ার আপ করতে পারে। বাট এটা ফিজিবল না। বাট তারা আমাকে তাদের ব্লেসিংসগুলো দিয়ে দিচ্ছে এবং কাজগুলো আমাকে দিয়ে দিচ্ছে। যেমন কস্টিউমগুলো আমার লাগেজে থাকছে, ব্লেসিংসগুলো আমার মনে থাকছে, এগুলো নিয়ে যাচ্ছি। তানজিয়া যেমন মিথিলা আপু আমার খুবই পছন্দের একজন মানুষ, এবং মিথিলা আপুকে সামনাসামনি দেখলে বোঝা যায় যে একজন বিউটি কুইনের যেমন হওয়া উচিত ঠিক তেমন। মানে মিথিলা আপুকে বিট করার মতো বিউটি কুইন আমার মনে হয় না বাংলাদেশে এই মুহূর্তে আর কেউ আছে।
পোশাকের যে ব্যাপারটা, মিথিলা আপু আসলে যে ধরনের পোশাক ক্যারি করতে পারে, যেগুলো তার ফিটনেসের সাথে যায়, সে সেগুলো পরেছে এবং আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি যে বাংলাদেশেও একটা মেয়ে হয়ে বিশ্বমঞ্চে এটা উনি প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশের মেয়েরা আরও 10টা মেয়ের মতো চাইলে নিজেদেরকে ক্যারি করতে পারে সুন্দরভাবে। তবে আমার ক্ষেত্রে হয়তো আমি সেটা পারবো না, কারণ আমার ফিটনেস বা আর আনুষঙ্গিক অনেক বিষয় মিলে আমি কতটা পারফেক্ট এখনও হয়ে উঠতে পারিনি, অতটা পারফেক্ট। আমি যেটা আমি যেভাবে রিপ্রেজেন্ট করতে পারবো নিজেকে, আমি সেভাবে রিপ্রেজেন্ট করবো। বিউটি কন্টেস্ট না, বিউটি কন্টেস্ট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনার স্বপ্ন যদি হয় ফেমাস হওয়া, নায়িকা হওয়া, তাহলে বিউটি কন্টেস্ট আপনার জন্য না। আপনার স্বপ্ন যদি হয় দেশের জন্য কিছু করা, দেশকে রিপ্রেজেন্ট করা এবং এমন কিছু করা যেন বিশ্বমহলে আপনার দেশ গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাহলে বিউটি কন্টেস্ট। সো বিউটি কন্টেস্ট থেকে আসার পর আমি উপস্থাপনাটা করব, কারণ এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, অ্যান্ড এর পাশাপাশি নারীদের জন্য কাজ করব। সেক্ষেত্রে মিডিয়াতে আমি ফুল টাইম এমনিও এখন কাজ করছি, ফটোশ্যুট করছি, বিজ্ঞাপনে কাজ করা হচ্ছে, প্রমোশনাল কাজগুলো করছি, অ্যাওয়ার্ড ফাংশনগুলো উপস্থাপনা করছি, রেগুলার টিভি শোজ আছে এবং সিনেমার কথা আপনারা বারবারই জিজ্ঞেস করেন। সিনেমার ক্ষেত্রে আমি বলেছি যদি আমার মনে হয় আমি খুবই লাকি একজন পার্সন, আমার হাজব্যান্ড অলওয়েজ আমার সাথে থাকে এবং আমার যে কোনো প্রয়োজনে তাকে পাওয়া যায়। থাকে না যে একটা ছোট্ট থেকে ছোট্ট বিষয়, যে আমার ফেসবুকে একটা এই ছবিটা আপলোড করে দাও না, আমি না পারতেছি না, বা আচ্ছা আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারছি না, বা আচ্ছা দেখো না আমাকে উনি একটা কাজের কথা বলছে, এই কাজটা কি করা ঠিক হবে, বা আচ্ছা এটা কি আমার সাথে যায়, আচ্ছা আমার ড্রেসটা আজকে ঠিক হয়েছে কিনা। আমি আমার লাইফে হাজব্যান্ড পাইনি, আমি আমার বেস্ট ফ্রেন্ড পেয়েছি, আমার বেস্ট সাপোর্টার পেয়েছি। পৃথিবীতে যদি আমাকে অপশন দেওয়া হয় যে তুমি একজন মানুষকে সবসময় তোমার সাথে রাখতে পারবে, আমি ওটা আমার হাজব্যান্ডকে রাখবো। মিডিয়াতে আসার আগে আমি একটা র্যান্ডম প্যান্ট পরে, একটা র্যান্ডম টি শার্ট পরে এদিক ওদিক যাতায়াত করতাম, মানে সারাদিন থাকে না একদম কাউবয় টাইপের ঘুরতাম, বা একদম কাউবয় না, আমি টমবয় টাইপের আমি ঘুরতাম। মিডিয়ায় এখন পরিচিতি পাওয়ার পর আমার খুব কষ্ট হয়, আমার মাস্ক পরে থাকতে হয়, মানে আমি চাইলেও আগের মতো আর নিজেকে ওইভাবে ফ্রিলি দেখাতে পারি না, এটা একটা চ্যালেঞ্জিং পার্ট আমার জন্য। বিয়ের আগে লাইফ ছিল এই যে এখন বাজে মনে হয় রাত 11:30টার মতো, এতক্ষণে আম্মু 10বার ফোন দিত, বাবা 3বার ফোন দিত, মানে বাসায় যে একটা ভয় আতঙ্ক থাকতো, বাসায় গেলে একটা অদ্ভুত কিছু হবে, আব্বা বলবে কালকে থেকে কাজ করা বন্ধ। মিডিয়ার পরে রাত 1টা বাজুক 2টা বাজুক আমার জামাই বলে আরামসে শেষ করো, তাড়াহুড়োর কিছু নেই, টেনশন নিও না।